দ্য ডিজিটাল এডুকেশন সবাইকে স্বাগত। আমি চলে আসলাম তোমাদের শিক্ষা বিজ্ঞান বিষয়ের শিক্ষক বিক্রম স্যার। এর আগের ক্লাসে তোমাদের আমি আচরণবাদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে তোমাদের আলোচনা করব গেস্টাল তত্ত্ব বা গেস্টাল স্কুল। এই গেস্টাল স্কুল সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায়, ওদের নাম হচ্ছে শিক্ষা মনোবিদ্যার যে চিন্তাধারা অর্থাৎ স্কুল অফ এডুকেশন অ্যান্ড সাইকোলজি। এই চ্যাপ্টার থেকে একটা আমাদের গুরুত্বপূর্ণ যে তত্ত্ব রয়েছে বা স্কুল রয়েছে সেই গেস্টাল স্কুল, এই সম্পর্কে আজকে আমাদের ক্লাস। তোমরা প্রত্যেকে অবশ্যই বোর্ডের দিকে তাকাও, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে এই গেস্টাল স্কুল, ঠিক আছে? ভালোবাসে গেস্টাল স্কুল অর্থাৎ তিনজন যে জার্মান মনোবিদ অর্থাৎ কোহলার, কফকা, ওয়ার্দিমার, এই তিনজনকে একসঙ্গে আমরা গেস্টাল তত্ত্ব বা গেস্টাল স্কুল বলতে পারি। মানে ভালোবাসে নাম হচ্ছে গেস্টাল, তার একটু এই যে গেস্টাল তত্ত্ব বা গেস্টাল স্কুল। এই গেস্টালবাদী হচ্ছে কারা কারা? তিনজন জার্মান মনোবিদ, কোহলার, কফকা, ওয়ার্দিমার, ঠিক আছে? নামগুলো মনে থাকবে, পরীক্ষা আসতে পারে যে তিনজন গেস্টালবাদীর নাম কি। যারা শিম্পাঞ্জিকে নিয়ে পরীক্ষা করেছেন সেই পরীক্ষা সম্পর্কে আমরা জানবো এখানে, ঠিক আছে? তো এই যে গেস্টাল স্কুল, এই গেস্টাল স্কুল অর্থাৎ গেস্টাল কোথা থেকে উৎপন্ন হলো, এই গেস্টাল কথার অর্থ কি, এই সম্পর্কে আমরা জানবো। আবার গেস্টাল উৎপত্তি কোথা থেকে হলো এই সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে দেখবো আমরা শিক্ষা মনোবিদ্যা আচরণবাদ ও কার্যকারিতাবাদের বিরুদ্ধে প্রতিজ্ঞা রূপে জার্মানিতে যে নতুন নতুন স্কুলগুলো উদ্ভব হলো তার একমাত্র স্কুল হচ্ছে কি গেস্টাল। গেস্টাল্ট স্কুল নামে পরিচিত। বলছে এই যে শিক্ষা মনোবিদ্যার বিভিন্ন কি রয়েছে, তার যে আচরণবাদ এবং কার্যকারিতা সে বাদের বিরুদ্ধে প্রতিজ্ঞা রূপে জার্মানিতে যে নতুন নতুন স্কুল উদ্ভব ঘটে তার মধ্যে তাই হচ্ছে গেস্টাল স্কুল। তাহলে গেস্টাল স্কুল কাকে বলে পরীক্ষা আসে? যে শিক্ষা মনোবিদ্যার আচরণবাদ ও কার্যকরীবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া রূপে জার্মানিতে যে নতুন নতুন স্কুল উদ্ভব ঘটে তাই হচ্ছে গেস্টাল স্কুল নামে কিন্তু পরিচিত হয়েছে, ঠিক আছে? কি বললাম, এই যে গেস্টাল স্কুলের প্রবক্তা কারা কারা? ম্যাক্স ওয়ার্দিমার রয়েছেন, উলফ গ্যাং কোহলার, কার্ট কাফকা এবং কান্ট লুই। তাহলে তিনজন মনোবিদ, কোহলার, কফকা হচ্ছে ওয়ার্দিমার, এই তিনজন হচ্ছে কি আমাদের জার্মান মনোবিদের নাম। এই গেস্টাল একটি জার্মান শব্দ। তাহলে গেস্টাল কথার অর্থ কি? গেস্টাল শব্দের অর্থ হচ্ছে অবয়ব, প্যাটার্ন, সংগঠন, কাঠামো বা সমগ্রতা। তাহলে গেস্টাল কথার অর্থ কী? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 মার্কের জন্য আসতে পারে, ঠিক আছে? যে গেস্টাল বাদী কারা পরিচিত, গেস্টাল নামে কারা পরিচিত? বলতে হবে তিনজন জার্মান মনোবিদ, কোহলার, কফকা, অর্দিমার, এই তিনজন মনোবিদ হচ্ছে গেস্টালবাদী নামে পরিচিত। এবং গেস্টাল শব্দের অর্থ কি? বলছে গেস্টাল শব্দ হচ্ছে অবয়ব, আকার, প্যাটার্ন বা সমগ্রতাবাদ বা কাঠামো, এই কয়েকটা বলতে হবে গেস্টাল শব্দের অর্থ, ঠিক আছে? এবার হচ্ছে গেস্টাল স্কুলের মূল নীতি বা প্রিন্সিপালটা কি? এই যে গেস্টাল স্কুলের মূল নীতি বা প্রিন্সিপালটা কি রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো। যে এই যে গেস্টাল স্কুলের মূল নীতি হলো সমগ্রটি তার অংশের যোগফল থেকে আলাদা। তো গেস্টাল স্কুলের মূল নীতি কি হচ্ছে? সমগ্রটি তার অংশের যোগফল থেকে আলাদা। তারা কোনো বস্তুর যে প্রত্যক্ষণকে বোঝার জন্যই এই সামগ্রিকভাবে প্রত্যক্ষণের উপর কিন্তু জোর দিয়েছেন, ঠিক আছে? প্রত্যক্ষণের উপর জোর দিয়েছেন, অর্থাৎ কোনো কিছুকে প্রত্যক্ষণ করে কিন্তু কি বিভিন্ন সমস্যা কিন্তু সমাধান করা কিন্তু যায়, কিন্তু প্রত্যক্ষণ অর্থাৎ পার্সেপশন, ঠিক আছে? পর্যবেক্ষণ। তো সেটাই বলছি, এই যে গেস্টাল স্কুলের মূল যে নীতিটা প্রিন্সিপালটা রয়েছে সেই প্রিন্সিপাল কি রয়েছে? যে এই সমগ্রটি তার অংশের যোগফল থেকে কিন্তু আলাদা। তারা কোনো বস্তুর যে প্রত্যক্ষণকে, কোনো একটা বস্তুকে প্রত্যক্ষণের মাধ্যমে কি করছে? বোঝার জন্য কিন্তু সামগ্রিকভাবে প্রত্যক্ষণের উপর কিন্তু জোর দিয়েছেন। যে কোনো একটা বিষয়বস্তুকে ভালোভাবে বুঝতে হলে, চিনতে হলে তিনি কি করছেন? প্রত্যক্ষণকে গুরুত্ব দিয়েছেন, ঠিক আছে? ভালোভাবে প্রত্যক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারবো তার সমস্ত কিছু বৈশিষ্ট্যটা, ঠিক আছে? সেই বিষয়ে জানতে পারবো। তারা আরও মনে করেন যে বিশ্বজগতে অর্থপূর্ণ এক সামগ্রিক রূপ হিসেবে অনুভব করে এই গেস্টাল মনোবিজ্ঞানীরা আচরণের জায়গায় সেই স্নায়ুতন্ত্রের একটি গতিশীল দৃষ্টিভঙ্গির উপর কিন্তু কি করেছেন? তিনি গুরুত্ব দিয়েছেন, ঠিক আছে? দৃষ্টিভঙ্গির উপর তিনি গুরুত্ব আরোপ করছেন। অর্থাৎ এই যে গেস্টালকে মূলনীতি কি বললাম? যে সামগ্রিক অংশের কি যোগফল এবং তার থেকে কোনো বস্তুকে প্রত্যক্ষণকে বোঝানো হচ্ছে, কোনো একটা বস্তুর প্রত্যক্ষণ। অর্থাৎ এই যে গেস্টাল তত্ত্ব কোথা থেকে উৎপন্ন হলো?
ঠিক আছে, যে প্রত্যক্ষণের প্রকৃতি অনুসরণ করতে গিয়ে এই গেস্টাল্ট তত্ত্বটা কিন্তু উদ্ভব হলো। ঠিক আছে, কি বলছে যে সামগ্রিকভাবে তার রূপ হিসেবে অনুভব করে যে গেস্টাল্ট মনোবিজ্ঞানীরা আচরণের জায়গা স্থানান্তরের উপরে একটি গতিশীল দৃষ্টিভঙ্গি উৎপন্ন দিয়েছেন। তো তারপর টপিক আমরা জানবো যে গেস্টাল্ট তত্ত্বটা কীভাবে উৎপন্ন হলো। আমি একটুকে বললাম যে প্রত্যক্ষণের প্রকৃতিকে অনুসরণ করতে গিয়ে এই গেস্টাল্ট তত্ত্বটা কিন্তু উদ্ভব হয়েছে। তাহলে এই যে গেস্টাল্ট স্কুলের যদি আমরা মূল আলোচনাটা করতে যাই, কি হলো রে? তা কি বললাম, এই যে গেস্টাল্ট স্কুলের যে মূল আলোচনা রয়েছে সেটা আমরা কি জানবো, যে গেস্টালবাদীরা মনে করেন যে মানুষের অভ্যন্তরীণ যে প্রক্রিয়াগুলি অনুশীলনযোগ্য। তারা আচরণবাদী এই মতবাদের সমালোচনা করে বলেন যে আমরা যা দেখি বা যা চিন্তা করি সেগুলি কি ছোট ছোট বিক্ষিপ্ত অংশে কি সমন্বয় সাধন করে সামগ্রিকভাবে প্রত্যক্ষের উপর জোর দিয়ে থাকি। আর ব্যক্তির এই আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে আচরণবাদীদের মধ্যে প্রতিষ্ঠিত সাধারণ যে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার সংযোগকে অস্বীকার করে সেই উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে এক সুসংবদ্ধ সমন্বয়ের কথা বলেছেন। তারা বিশ্বাস করেন যে যখনই আমরা কোনো সমস্যায় সম্মুখীন হই তখন আমরা সেই প্রকৃতির বিভিন্ন উদ্দীপনা এই সৃষ্টিকারী বিষয়ের উপর কিন্তু ভিত্তি করেই আমাদের প্রত্যক্ষণের প্রকৃতিকে অনুযায়ী প্রতিক্রিয়া করে থাকি এবং খণ্ড খণ্ড অভিজ্ঞতাগুলিকে একত্রে সংযুক্ত না করে নতুন রূপরেখা তৈরি করে যা নতুন নতুন বিন্যাসে সেগুলিকে অর্থপূর্ণ একটা সামগ্রিক কি সংগঠন তৈরি করে। তাহলে এই গেস্টাল্ট তত্ত্ব কাকে বলে আমরা যদি সহজত জেনে নিই, অর্থাৎ এই গেস্টাল্ট তত্ত্ব উৎপন্ন হচ্ছে প্রত্যক্ষণের প্রকৃতিকে অনুসরণ করতে গিয়ে গেস্টাল্ট তত্ত্বটা কিন্তু উদ্ভব হয়েছিল। ঠিক আছে, এরা কি বলেছিলেন, গেস্টালবাদীরা কি বলেছেন, তারা বলেছিলেন যে একটা ব্যক্তি বা একটা শিশু যখন কি কোনো একটা সমস্যার মধ্যে পড়বে বা তার জীবনে তখন সমস্যা আসবে, সেই সমস্যাটাকে সে কিন্তু কি করবে, ছোট ছোট অংশ কোনো একটা পার্ট বা কোনো একটা অংশকে ধরে সমস্যার সমাধান কিন্তু করবে না। কি করবে, সেই গোটা ঘটনাটা বা গোটা সমস্যাটা কি ভালোভাবে প্রত্যক্ষণের মাধ্যমেই সেই সমস্যাটা কিন্তু সে সমাধান করে, তারই নাম হচ্ছে গেস্টাল্ট তত্ত্ব। ঠিক আছে, কি বললাম যে একটা ব্যক্তি বা একটা শিশু যখন কোনো সমস্যায় পড়বে তখন সেই সমস্যাটি কি করবে, ব্যক্তি কোনো একটা সেই সমস্যাটার পার্ট বা কোনো একটা অংশ ধরে কি সমস্যার সমাধান করবে না। সে কী করবে, সমগ্র আগে ভালোভাবে দেখে সামগ্রিক ধারণাটি ভালোভাবে প্রত্যক্ষণ করে বা সমস্যাটাকে প্রত্যক্ষণ করে তবেই কি সেই সমস্যা সমাধান করে, সেটা হচ্ছে কি গেস্টাল্ট তত্ত্ব। ঠিক আছে, আগে কী করতে হবে, ভালোভাবে কি পর্যবেক্ষণ বা ভালোভাবে প্রত্যক্ষণ করতে হবে। প্রত্যক্ষণ করতে না পারলে তুমি কিন্তু সমস্যাটাকে সমাধান করতে কিন্তু আমরা পারবো না। যেমন আমরা সিনানসিম করি তখন আমরা কি করি, আগে প্রশ্ন পড়ি না আগে আমরা প্যাসেজটা ভালো করে পড়ি, কোন নিয়মে আমরা কোন টেকনিকে আমরা এই যে ক্লাস 10-এ অর্থাৎ মাধ্যমিকে আমাদের সিনানসিম রয়েছে 40 নাম্বার, সেই আমরা যখন করি তখন আমরা কি করি, আগে প্যাসেজ পড়ি তারপরে প্রশ্ন লেখার আমরা চেষ্টা করি। অনেক ব্যক্তি আছে তারা কি বলেন যে আগে আমরা প্রশ্ন পড়ি তারপর প্যাসেজ থেকে আমরা খোঁজার চেষ্টা করি, সেটা কিন্তু সম্পূর্ণ রং মেথড। ওই নিয়মে করলে বারবার ভুল হবে, বারবার ঠিক হবে, বারবার ভুল করতে হবে কিন্তু। তাহলে আমার সমস্যা কি, আমার সমস্যা হচ্ছে আমার যে প্রশ্নগুলো করতে হবে এটা হচ্ছে আমার জীবনে কি সমস্যা, সেই সমস্যাকে সমাধান করতে হলে কি করতে হবে, আমাকে প্যাসেজটা কি ভালোভাবে প্রত্যক্ষণ করতে হবে। তো সেটাই বলছে এখানে যে ব্যক্তি এই বা একটা শিশুর জীবনে যখনই কোনো সমস্যা আসবে সেই সমস্যার কোনো একটা অংশ বা কোনো একটা পার্ট ধরে সেই সমস্যার সমাধান কিন্তু করবে না। সে কী করবে, গোটা সমস্যাটাকে ভালোভাবে কি প্রত্যক্ষণ করার মাধ্যমেই সেই সমস্যাটাকে সমাধান করবে, তারই নাম হচ্ছে গেস্টাল্ট তত্ত্ব। বুঝে গেল, সেই কথাটা এখানে বলছে। এই গেস্টাল্ট স্কুলের মূল আলোচনা বলছে ম্যাক্স ওয়ার্দিমার, এই যে ম্যাক্স ওয়ার্দিমার তার সুপরিচিত পুস্তক অর্থাৎ প্রোডাক্টিভ থিঙ্কিং, ঠিক আছে, 1945 এই চিন্তন প্রক্রিয়ার ভিত্তি হিসাবে এই সংসর্গ অর্থাৎ অ্যাসোসিয়েশন এবং যান্ত্রিক শিক্ষণের রোট লার্নিং বিরোধিতা করেছেন।
তিনি বলেছেন যে শিক্ষক শ্রেণীকক্ষে অনুশীলন উপাদানগুলিকে অর্থপূর্ণভাবে সম্পূর্ণরূপে সংগঠিত করার জন্য বা সমস্যাগুলিকে সাজালে অন্তর্দৃষ্টি জাগরিত হবে, মানুষের আচরণকে একটি সাধারণ উদ্দীপক ও প্রতিক্রিয়ার পরিবর্তে একটি বুদ্ধিমান আচরণ হিসাবে চিহ্নিত করা যায়। একজন ব্যক্তি সামগ্রিক পরিস্থিতি প্রত্যক্ষণ করে উপলব্ধির মাধ্যমে পরিবেশের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলির ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়। শিশু মনোবিজ্ঞান, ব্যক্তিত্ব এবং অনুপ্রেরণা ইত্যাদিতে গেস্টাল্ট দৃষ্টিভঙ্গির সম্প্রসারণ ঘটেছিল। আমি একটুকে বললাম, এই যে দেওয়া আছে এখানে যে একজন ব্যক্তির সামগ্রিক পরিস্থিতি যখন সে গোটা ঘটনাটা কি ভালোভাবে বুঝবে, ভালোভাবে প্রত্যক্ষণ করবে, তখনই সে উপলব্ধির মাধ্যমে কী করবে, পরিবেশের সঙ্গে সে কি বিভিন্ন যে বিষয়গুলি ভিত্তিতে সিদ্ধান্ত সে কিন্তু উপনীত হতে পারবে। শিশু মনোবিজ্ঞান বা ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি এবং অনুপ্রেরণা ইত্যাদি গেস্টাল্ট দৃষ্টিভঙ্গির সম্প্রসারণ ঘটেছিল। তাহলে এই যে গেস্টাল্ট মনোবিজ্ঞানের মানুষের সে আচরণ বর্ণনা করতে গিয়ে অন্তর্দৃষ্টি, এই যে অন্তর্দৃষ্টি, সেই ইনসাইটফুল লার্নিং অর্থাৎ অন্তর্দৃষ্টি শিখন কৌশল, এটা আমরা পড়ব। ইনসাইট অর্থাৎ শব্দটি ব্যবহৃত করেছেন। এবার রয়েছে অন্তর্দৃষ্টির বিভিন্ন যে পর্যায়গুলো রয়েছে। আমরা জানি অন্তর্দৃষ্টির বিভিন্ন যে পর্যায়গুলো রয়েছে, অন্তর্দৃষ্টির বিভিন্ন পর্যায় কী রয়েছে, যে অন্তর্দৃষ্টির যে বিভিন্ন পর্যায়ে সক্রিয়তার মাধ্যমে ব্যক্তির মধ্যে কি জাগরিত হয় তা নিম্নে আলোচনা করা হলো। প্রথম পর্যায়ে কি বলছে, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় বলছে। প্রথম পর্যায়ে বলছে সামগ্রিক পরিস্থিতির উপলব্ধি বা ব্যক্তির মধ্যে এই অন্তর্দৃষ্টির জাগরণের প্রথম পর্যায় হচ্ছে সামগ্রিক পরিস্থিতির রূপকে উপলব্ধি করা। তো ব্যক্তি যখন তার সমস্যা পড়বে তখন তার প্রথম কাজটা কি, সেই সমস্যাটা কি সামগ্রিকভাবে উপস্থাপন করা। এই পরিস্থিতির রূপ উপলব্ধি অর্থাৎ শিক্ষণ পরিস্থিতিকে সমগ্র পর্যায়ক্রমে প্রত্যক্ষণ করা। দ্বিতীয় পর্যায়ে কি বলছে, পারস্পরিক সম্পর্ক নির্ণয় বলছে। দ্বিতীয় পর্যায়ে বলছে কি, পারস্পরিক সম্পর্ক নির্ণয়। কি বলছে, যে সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক রূপ উপলব্ধির পর তার প্রয়োজনীয় যে বিষয় বা অংশগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা। এবার তৃতীয় পর্যায়ে কি বলছে, সংগঠন তৈরি বলছে। সমস্যাটির এই অভ্যন্তরস্থ বিভিন্ন অংশগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করার পর ব্যক্তি একটি সুসংগঠন সে তৈরি করে। আর এই পর্যায়ে ব্যক্তি নিজেই তার লক্ষ্য এবং মধ্যবর্তী বাধা এবং তিনটি বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে একটি সংগঠন তৈরি করেছেন। সেই তিনটি পর্যায়ে কি কি, এই অন্তর্দৃষ্টির পর্যায়গুলো রয়েছে। প্রথমে সামগ্রিক পরিস্থিতি উপলব্ধি, এটার সম্পর্কে পারস্পরিক সম্পর্ক নির্ণয় পাচ্ছি। সংগঠন তৈরি, এখান থেকে কী পাচ্ছি, পৃথকীকরণ এবং সামান্যীকরণ, আর হচ্ছে অন্তর্দৃষ্টি জাগরণ। ঠিক আছে, এই তিনটা অন্তর্দৃষ্টির পর্যায়গুলো, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। ঠিক আছে, সংগঠন তৈরি করা, সংগঠন তৈরি করা, এটা তৃতীয় নম্বর পর্যায়ে সংগঠন তৈরি করা। দ্বিতীয় হচ্ছে পর্যায় বা পারস্পরিক সম্পর্ক নির্ণয়, আর প্রথম পর্যায়ে রয়েছে সামগ্রিক পরিস্থিতির উপলব্ধি। ঠিক আছে, তা তিনটা পর্যায়ে কী পাচ্ছি, সামগ্রিক পরিস্থিতির উপলব্ধি, পারস্পরিক সম্পর্ক নির্ণয়, আছে সংগঠন তৈরি করা। এই তিনটা পাচ্ছি আমরা কি, এই তৃতীয় পর্যায়ে, সেই অন্তর্দৃষ্টি বা শিখন পর্যায়ের যে পর্যায়গুলি। ঠিক আছে, এবার এই যে চতুর্থ পর্যায়ে কি রয়েছে, পর্যায় পৃথকীকরণ বলছে। এই সামান্যীকরণ এই সমস্যামূলক পরিস্থিতি অন্তর্ভুক্ত অপ্রাসঙ্গিক বৈশিষ্ট্যগুলিকে কী করছে, দূরে সরিয়ে রেখে প্রাসঙ্গিক বা প্রয়োজনীয় এবং সাধারণ এই বৈশিষ্ট্যগুলিকে পৃথক করে নেওয়া, আর সেই পৃথকীকৃত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে সর্বজনীন তত্ত্ব বা সূত্র গঠন করা। তাই এই অন্তর্দৃষ্টি জাগরণের জন্য পৃথকীকরণ এবং সামান্যীকরণ একান্ত কিন্তু প্রয়োজন। অর্থাৎ এই যে পৃথকীকরণ এবং সামান্যীকরণ, পৃথকীকরণ মানে কি, পৃথক করা, আর সামান্যীকরণ কি, সবগুলোকে কি যুক্ত করা। যেমন আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে ফুল হিসেবেও আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যে সেখানে আলু রয়েছে, বা আলুর সঙ্গে আমি বাজারে গেলাম, ধরো একটা কেউ বাবা বাজার থেকে কী করলো, একটা আলু কিনে আনলো সন্ধ্যাবেলা, কিন্তু একটা আলু তার মধ্যে কি পচা রয়েছে। এবার সেই পচা আলুটাকে যদি আমরা বের করে দিতে চাই, তাহলে আমরা কী করতে হবে, ভালোভাবে কি প্রত্যেকটা আলুকে কি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, করার মাধ্যমে কিন্তু আমরা কি করব, সেই পচা আলুটা সেখান থেকে কিন্তু আমরা বের করে দিতে পারবো। ঠিক আছে, তো সেটাই বলছে, আমরা যখন কোনো একটা বিষয়কে ভালোভাবে পৃথকীকরণ করতে পারছি, তো পচাটাকে কি করতে পারছি, বাদ দিতে পারছি। বাদ করে দেওয়ার পর কী হচ্ছে, যে আলুগুলো ভালো পাচ্ছি সে আলুকে একটা সামান্যীকরণ সূত্র করে আমরা একত্রীকরণ করছি। তো সেটাই বলছে এখানে, যে এই যে সামান্যীকরণ পৃথকীকরণ বলছে, সমস্যা পরিস্থিতি অন্তর্ভুক্ত অপ্রাসঙ্গিক এই বৈশিষ্ট্যগুলি কী করছে, পৃথকীকরণ দূরে সরে রেখে কী করে, দূরে সরে রেখে প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় বিষয়গুলিকে কী করছে, পৃথক করে নেওয়া হচ্ছে, এবং সেই পৃথককৃত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে সর্বজনীন তত্ত্ব বা সূত্র গঠন করা হচ্ছে। অর্থাৎ খারাপগুলোকে দূরে সরে রেখে দেওয়া হচ্ছে, আর ভালোগুলিকে একসঙ্গে জোট করা হচ্ছে। সেটা বলছে
যে অপ্রাসঙ্গিক বৈশিষ্ট্যগুলিকে দূরে সরিয়ে রেখে প্রাসঙ্গিক বা প্রয়োজনীয় যেগুলো আমার লাগে এবং সাধারণ ধর্মী বৈশিষ্ট্যগুলিকে কী করে পৃথক করে নেওয়া হচ্ছে, আর সেই পৃথক সামরিক করে একান্ত কিন্তু নেওয়া হচ্ছে, আর সেই পৃথকীকৃত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে সর্বজনীন তত্ত্ব বা সূত্র গঠন করে, তাই অন্তর্দৃষ্টি জাগরণের জন্য পৃথকীকরণ সামান্যীকরণ হচ্ছে খুবই কিন্তু আমাদের দরকার। এবার শেষ পর্যায়ে কি বলছে, অন্তর্দৃষ্টি জাগরণ। ঠিক আছে, সর্বশেষ পর্যায়ে বলছে মানুষের মধ্যে হঠাৎ করে অন্তর্দৃষ্টির জাগরণ ঘটে। বলছে মানুষের মধ্যে হঠাৎ করে কি হচ্ছে, অন্তর্দৃষ্টি কিন্তু জাগরণ কিন্তু ঘটছে। এই পৃথকীকরণ এবং সামান্যীকরণ প্রক্রিয়ার সাহায্যে কোনো পরিস্থিতির সমস্যার সমাধান হঠাৎ কিন্তু হয় এবং সেই অনুযায়ী মানুষকে আচরণ করে, অর্থাৎ মানুষের সংগতি বিধানের ক্ষমতার বিকাশ ঘটে। বলছে চতুর্থ কি বলছে, শেষ পর্যায়ে কি বলছে, শেষ পর্যায়ে বলছে যে অন্তর্দৃষ্টির জাগরণ বলতে সর্বশেষ পর্যায়ে অর্থাৎ মানুষের মধ্যে হঠাৎ করে কি হচ্ছে, অন্তর্দৃষ্টি কিন্তু জাগরণ হচ্ছে। এই যে হঠাৎ করে অন্তর্দৃষ্টি জাগরণ হচ্ছে কিসের মাধ্যমে, হঠাৎ করে একটা ব্যক্তির মধ্যে অন্তর্দৃষ্টির জাগরণ হচ্ছে। হতে পারে তোমার কোথাও এক্সাম সেন্টার পড়েছে, কোনো জব এক্সামের এক্সাম সেন্টার পড়েছে, তুমি কিন্তু সেদিন গেলা, যাওয়ার পর দেখছো সেখানে কি সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ। সেখানে হয়তো রবিবার রয়েছে পড়েছে দিনটাতে, সেই এলাকার সেই গ্রামে কি সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ। এবার তুমি যে সমস্যাটা সমাধান করবা কিসের মাধ্যমে সমাধান করবা, নিশ্চয়ই হঠাৎ করে তোমার সমস্যা বের হবে, তোমার কাছে গুগল রয়েছে, মোবাইল রয়েছে, সেই মোবাইলে সার্চ করলে কিন্তু সেই স্কুলটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কাউকে জিজ্ঞাসা না করে সেই সমস্যা কিন্তু হঠাৎ করে কিন্তু একটা ব্যক্তির মধ্যে কি তার মধ্যে অন্তর্দৃষ্টিটা কী হলো, জাগরণ ঘটলো। এ বলছে যে পৃথকীকরণ এবং সামান্যীকরণ সেই প্রক্রিয়ার সাহায্যে কোনো পরিস্থিতির সমস্যার সমাধান হঠাৎ কিন্তু হয়ে থাকে। সেটা তোমার কাছে সমস্যা একটা, সেই সমস্যা হঠাৎ কী করে সমস্যার সমাধান হচ্ছে, তখনই তোমার কাছে সেই বুদ্ধিটা চলে আসবে যে কেউ নাই তো কোনো ব্যাপার না, আমার কাছে যে মোবাইল রয়েছে আমি সেখানে সার্চ করে আমি সেই স্কুলটা কিন্তু খুঁজে নিতে পারবো। এই যে আজকে অনেক আমার বন্ধুগুলো পরীক্ষা দিতে গেলো, কালকে হয়তো আমার পরীক্ষা আছে, কালকে সকাল 9টার দিকে পরীক্ষা রয়েছে জলপাইগুড়িতে, যেতে হবে, যদিও 7টার মধ্যে বাড়িতে বেরোতে হবে। তো হতে পারে কোনো স্কুল আমরা পাচ্ছি না খুঁজে, বা কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, হঠাৎ করে আমার মধ্যে মোবাইল রয়েছে, এই যে হঠাৎ করে তোমার মধ্যে সেই বুদ্ধিটা আসলো বা হঠাৎ করে জাগরিত হলো, সেটাই তোমার মধ্যে কিন্তু অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ করছে। সেটা বলছে যে এই পৃথকীকরণ সামান্যীকরণ প্রক্রিয়ার সাহায্যে পুরো পরিস্থিতিতে সমস্যার সমাধান হয়ে থাকে। অর্থাৎ কী করে, হঠাৎ করে অন্তর্দৃষ্টি কী হচ্ছে, ঘটে যাচ্ছে। এবার এবং সেই অনুযায়ী মানুষ কী করছে, আচরণ করছে, অর্থাৎ মানুষের সংগতি বিধানের ক্ষমতার বিকাশ করছে। তার যে সংগতি বিধান অর্থাৎ মানিয়ে চলা কোনো একটা জায়গার সঙ্গে কী হচ্ছে বা পরিবেশের সঙ্গে মানিয়ে চলছে, কী করছে, তার সংগতি বিধানে কিন্তু ক্ষমতার কী হচ্ছে, বিকাশ ঘটছে। বলছে সুতরাং সমগ্র পরিস্থিতি প্রত্যক্ষণ ঘটলে ব্যক্তির মধ্যে একটা মানসিক প্রতিরূপ তৈরি হয়, যা আমাদের উচ্চতর মানসিক ক্রিয়ার ভিত্তি হিসাবে কাজ করে। ঠিক আছে, বলছে সমগ্র পরিস্থিতিতে ব্যক্তি যদি প্রত্যক্ষণ করা যদি ভিত্তিতে থাকে, তাহলে মানসিক প্রতিরূপ তৈরি, তার মধ্যে মানসিক অনেক ধারণা পাবে এবং সেই ধারণা ভিত্তিতে কী হচ্ছে, আমাদের উচ্চতর আরও যে মানসিক রয়েছে কাজকর্মগুলো সেগুলো কিন্তু আমরা ভালোভাবে কিন্তু করতে পারবো। তো ভালো করে কী করতে হবে আমাদের, প্রত্যক্ষণ কিন্তু প্রত্যক্ষণ না করে তুমি সেখান থেকে কোনো কিন্তু বিষয়বস্তু সম্পর্কে আমার পরিষ্কার বা স্বচ্ছ ধারণা কিন্তু আমরা পাচ্ছি না। ঠিক আছে, তাহলে কোনো কিছুকে ভালোভাবে জানতে হলে বুঝতে হলে কী করতে হবে, আগে প্রত্যক্ষণ করা কিন্তু দরকার। প্রত্যক্ষণ না করলে কিন্তু কোনোভাবেই সেই সমস্যার আমরা সমাধান কিন্তু করতে পারবো না, সেটাই এখানে বলছে। এবার প্রত্যক্ষণের সংগঠনের যে নীতিগুলো রয়েছে, যে প্রত্যক্ষমূলক সংগঠনের নীতি কি বলছে, যে জ্যেষ্ঠবাদীরা বেশি পরীক্ষা নিরীক্ষা করেছেন, প্রত্যক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন, প্রত্যক্ষণের সব জ্ঞানেরই মূল ভিত্তি। যে প্রত্যক্ষণ না করলে কোনোভাবে একটা ব্যক্তির মধ্যে কিন্তু জ্ঞান অর্জন কিন্তু হবে না। তাই প্রত্যক্ষণই একমাত্র জ্ঞান অর্জনের কি মূল ভিত্তি। বলছে এই প্রত্যক্ষ নির্ধারিত ক্ষেত্রে উদ্দীপকের সংগঠন স্বাভাবিকভাবে থাকলেও প্রত্যক্ষের জন্য কোনো কিছু শর্ত বা নীতি রয়েছে, ফলে প্রত্যক্ষগত অভিজ্ঞতা সবসময় সুসংবদ্ধ হয় এবং গেস্টালবাদীরা এই প্রত্যক্ষমূলক সংগঠনে যে সকল নীতির কথা বলেছেন তা নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রথমে রয়েছে আকার পটভূমি নীতি। এক নম্বরে কি বলছে, আকার পটভূমি নীতি। বলছে ফিঙ্গার গ্রাউন্ড বলছে যে আমরা যখন কোনো কিছু প্রত্যক্ষণ করি তখন আমরা সবাই কি একটি পারস্পরিক পটভূমি থেকে আলাদা করে প্রত্যক্ষ করি, কারণ আমরা আকার এবং পটভূমির মধ্যে কিন্তু একটা নিবিড় সম্পর্ক রয়েছে। যে কি বলছে, প্রেগন্যান্সির নীতি। বলছে এই নীতি অনুযায়ী আমরা যখন কোনো কিছু বা প্রত্যক্ষণ করি তখন যেন সম্পূর্ণ অংশকে ভালোভাবে প্রত্যক্ষণ করি। বলছে যে এই নীতি অনুযায়ী বলছে আমরা যখন কোনো কিছু প্রত্যক্ষণ করি তখন যেন সম্পূর্ণ অংশ ভালোভাবে প্রত্যক্ষণ করি, বা সম্পূর্ণ অংশ ভালোভাবে প্রত্যক্ষণ করা না যায়, অবজার্ভ করা যদি না যায়, তাহলে কি হচ্ছে, আমরা কিন্তু সেখান থেকে কি ভালোভাবে কিন্তু জ্ঞানটা অর্জন করতে পারবো না। কিন্তু আমরা কি বলছে, বলছে
সাদৃশ্য নীতি বলছে এই নীতি অনুযায়ী সদৃশ্য উদ্দীপকগুলির এই যে বিসদৃশ্য উদ্দীপক থেকে কিন্তু সহজেই পৃথক করা যাচ্ছে। যেগুলো ভালো সেগুলোকে বেছে নিচ্ছি, যেগুলো খারাপ সেগুলোকে বাদ, সদৃশ্য আর অদৃশ্য। ঠিক আছে, এই কোন নীতি মানে সাদৃশ্য নীতির মাধ্যমে, অর্থাৎ সাদৃশ্য নীতির মাধ্যমে যেগুলো উদ্দীপককে বিসদৃশ্য উদ্দীপক থেকে সহজে আমরা পৃথক করে নিচ্ছি সদৃশ্য উদ্দীপক থেকে। যেসব শব্দ সংখ্যা অথবা বস্তুর মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে সেগুলিকে প্রত্যক্ষণের দ্বারাই সহজে কি সংগঠিত দল গঠন করা যায়, কিন্তু অদৃশ্য বস্তুগুলো সহজে কিন্তু সংগঠিত করা যায় না। এ বলছে গেস্টাল এই যে স্কুলের শিক্ষায়, তো শিক্ষাক্ষেত্রে গেস্টালবাদী স্কুলের কি মতবাদ বা ভূমিকা রয়েছে সে সম্পর্কে আমরা জানবো। প্রথমে রয়েছে কি সমগ্রিত উপলব্ধি। আমি একটু আগে বললাম যে এই যে গেস্টাল তত্ত্ব কাকে বলা হচ্ছে, কাকে বলা হচ্ছে, তিনটা মনোবিদের নাম কি বলো। তিনজন যে মনোবিদ ছিলেন গেস্টালবাদী তত্ত্ব অনুসারে, সে তিনটা মনোবিদের নাম কি? এতক্ষণ সময় না গিয়ে তাহলে তোমরা কি শুনছো, ক্লাসটাকে কি বুঝতে পারলা বলো? কিছু তো ফিডব্যাক দিবা আমাকে। আমি কিভাবে বুঝবো তোরা ভালো করে শুনছিস কি শুনছিস না, আমার কথাগুলো বুঝতে পারছিস কি পারছিস না? আমাকে তো মাঝে মধ্যে বলতে হবে না তোমরা কতটা বুঝেছো, তোমাকে তো প্রশ্ন করতে হবে, তোমাদেরকে উত্তর দিতে হবে, তবেই না আমি বুঝবো না পড়াশোনা ভালোই হচ্ছে। তো আমি তো কোনো ফিডব্যাক পাচ্ছি না, তাহলে আমরা কী করে বুঝবো? তাহলে একটু ভালো করে শোনো কথাগুলো কি বলছি আমি, শুধু সময় নষ্ট করে তো লাভ নেই। ভালো করে বোঝো, না পারলে আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। বলছে সমগ্র উপলব্ধি কি বলছে, একটুকে বললাম যে তিনজন মনোবিদ কোহলার, কোপকো, ওয়ার্দিমার, তিনজন হচ্ছে জার্মান মনোবিদ। ঠিক আছে, এরাই গেস্টালবাদী তত্ত্ব নামে পরিচিত। কোথাকার মনোবিদ? জার্মান মনোবিদ কিন্তু। ঠিক আছে, এবার এই যে তারা কি বলেছেন, তারা বলেছেন যে একটা ব্যক্তি বা একটা শিশু যখন কোনো সমস্যা বা প্রবলেমে পড়বে বা সমস্যার সম্মুখীন হবে, তখন সে কি করবে, সেই সমস্যার কোনো একটা অংশ বা পার্ট ধরে সেই সমস্যার সমাধান করবে না। সে কি করবে, সমস্ত সমস্যাটা ভালোভাবে প্রত্যক্ষ করার মাধ্যমে সেই সমস্যার সমাধান করবে। সেটাই হচ্ছে আমাদের গেস্টাল তত্ত্ব। ঠিক আছে, যদি 2 নম্বরের জন্য আসে যে গেস্টাল তত্ত্ব নামে, গেস্টাল তত্ত্ব কাকে বলে তা আমরা বা বলতে কী বোঝো আমরা সেই কথাটা লিখব। যে গেস্টাল শব্দের অর্থ হচ্ছে কি অবয়ব বা আকার। এই গেস্টাল শব্দের প্রতিষ্ঠা যে তত্ত্বটা তৈরি করেছেন অর্থাৎ তিনজন জার্মান মনোবিদ কোহলার, কোপকা, ওয়ার্দিমান। এরা কি বলেছেন, এরা বলেছেন যে একটা ব্যক্তি বা একটা শিশু যখন কোনো সমস্যা বা প্রবলেমে পড়বে, তখন সেই সমস্যাটির কোনো একটা পার্ট বা কোনো একটা অংশ ধরে সমস্যার সমাধান করবে না। কি করে করবে, সেই সমস্যাটার সামগ্রিক রূপ ধরে কিন্তু সেই সমস্যাটা কি ভালোভাবে সমস্যার সমাধান করবে। আর সেই সমস্যার সমাধানটা কি বলা হচ্ছে এখানে, গেস্টাল তত্ত্ব। ঠিক আছে, তবে কি বলছে, এদের শিক্ষায় গেস্টাল স্কুলের সে অবদান, কি কি অবদান রয়েছে বলছে। প্রথমে যে আমরা পাচ্ছি শিক্ষাক্ষেত্রে। ঠিক আছে, এই যে আমি একটু আগে বললাম যে গেস্টাল তত্ত্ব কাকে বলে, বলতে বলবে কেউ বলো, গেস্টাল তত্ত্ব কারা বা কাকে বলে? তিনজন মনোবিদ, কি কি নাম বলো? সংখ্যায় বলবি কোহলার, কোপকা, ওয়ার্দিমার। ঠিক আছে, এই তিনটাকে আবার কে কে ডাব্লিউ স্কুলও আমরা বলতে পারি, ভালোবাসে ভালো নামে কে কে ডাব্লিউ, তিনজনকে কে কে ডাব্লিউ বলা হয়। বা কে কের পুরো নাম হচ্ছে কোহলার, কেতে হচ্ছে কোহলার, কেতে হচ্ছে কোপকা, কেতে হচ্ছে আর ডাব্লিউতে হচ্ছে কি ওয়ার্দিমার। তাহলে কে কে ডাব্লিউ ফুল ফর্ম কি, কোহলার, কোপকা, ওয়ার্দিমার। এই তিনজন হচ্ছে জার্মান মনোবিদ। ঠিক আছে, এই কাকে বলে না আমার নাম যদি বুঝতে না পারে তাহলে কিন্তু এটা কিন্তু বুঝতে খুবই অসুবিধা হবে। ঠিক আছে, কি বললাম, আমি বললাম যে এই যে শিক্ষাক্ষেত্রে যে গেস্টাল স্কুলের যে মতবাদ রয়েছে, এটা জানার আগে আমাকে বলতে হবে যে গেস্টাল তত্ত্ব কারা বা কাকে বলা হয়। ওই সংজ্ঞাটা না পড়লে কিন্তু আমি এই যে শিক্ষাক্ষেত্রে, এই পঠনের ক্ষেত্রে বা শিক্ষা চলাকালীন শ্রেণীকক্ষে এই যে গেস্টাল তত্ত্ব আমার কীভাবে কাজে লাগছে আমরা কিন্তু সেটা পারবো না বুঝতে। আগে জানতে হবে গেস্টাল তত্ত্ব কাকে বলে। আমি একটু আগে কী বললাম যে তিনজন মনোবিদ কোহলার, কোপকা, ওয়ার্দিমার, এই তিনজন মনোবিদ কী বলেছে ভালো করে শুনবে কিন্তু। ঠিক আছে, তিনি বলেছেন যে একটা ব্যক্তি বা একটা শিশু যখন কোনো সমস্যায় পড়বে, যখন সেই সমস্যায় পড়বে তখন সেই সমস্যাটা কি করবে, কোনো একটা অংশ বা কোনো একটা পার্ট ধরে কিন্তু সমস্যার সমাধান কিন্তু করবে না। কী করবে তাহলে, সেই সমগ্র কি সমস্যাটা ভালোভাবে প্রত্যক্ষ করার মাধ্যমেই সমস্যাটার সমাধান করবে। সেটাই হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশল। বোঝা গেল? বোঝা গেল কি বললাম? আই রিপিট ওয়ান্স অ্যাগেন, কি বললাম
যে একটা শিশু একটা ব্যক্তি যখন কি কোনো একটা সমস্যা বা প্রবলেমের সম্মুখীন হবে বা সমস্যা আসবে, তখন কি করবে সেই ব্যক্তি বা শিশু কি করবে, যখন সেই সমস্যাটির কোনো একটা অংশ বা কোনো একটা পার্ট ধরে কিন্তু সমস্যার সমাধান কিন্তু করবে না, কি করবে সে সমগ্র অংশটা ধরে বা সমস্যাটি ভালোভাবে প্রত্যক্ষণ করার মাধ্যমে যখন সে সমস্যার সমাধান করবে, তখনই তাকে বলা হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল বা ইনসাইটফুল লার্নিং বলতে পারি আমরা তাকে ইংলিশে। তাহলে কি বলছে, তাহলে এই যে অন্তর্দৃষ্টি শিখন কৌশল এনার শিক্ষাগত গুরুত্ব, অর্থাৎ আমরা যে পড়াশোনা করছি এখানে আমাদের এই যে শিক্ষায় এই যে অন্তর্দৃষ্টিমূলক অর্থাৎ গেস্টাল স্কুলের যে তত্ত্ব রয়েছে এটা আমাদের কিভাবে কাজে লাগছে, ঠিক আছে, একটু পড়লে তারা বুঝতে পারবে। এখন কি বলছে, প্রথমে যে পয়েন্টটা দিয়েছে আমাদের সমগ্রত কি সমগ্রতা উপলব্ধি, মানে কি সমগ্র হবে, একটু কথা ইউজ করলাম না যে সমগ্রভাবে সেই ঘটনা মানে সমস্যাটা কি প্রত্যক্ষণ করতে হবে, তো সেটাই বলেছে সমগ্রতা উপলব্ধি। আগে ভালোভাবে সমস্যাটা কি দেখতে হবে, প্রত্যক্ষণ করতে হবে বা পর্যবেক্ষণ করতে হবে, তারপরে আমি সমস্যাটা কি সমাধান করতে পারবো। তাহলে সেটাই বলছে যে গেস্টাল স্কুলের একটি অন্যতম অবদান হচ্ছে কি সমগ্রতা সম্পর্ক উপলব্ধি। আগে সমগ্র কি বিষয়বস্তু সম্পর্কে আমাকে জানতে হবে। গেস্টালবাদীরা মনে করেন, গেস্টালবাদী কারা, একটু আগে বললাম তিনজন মনোবিদ, কোহলার, কোপকে, ওয়ার্দিমার, এই তিনজন হচ্ছে জার্মান মনোবিদ, যাকে আমরা KKW স্কুলও বলতে পারি, ঠিক আছে। এরা কি বলেছেন, এই যে কোহলার, কোপকে, ওয়ার্দিমার বা গেস্টালবাদী কি বলেছেন, তারা বলেছেন যে শিখন পরিস্থিতি শিশুর সামগ্রিক বোধের উপর নির্ভর করে, যে শিখন এই যে শিক্ষণ চলাকালীন শিশু কি করছে, শিখন যখন আমরা অর্জন করছি তখন কি সেই সামগ্রিক কি পরিস্থিতির উপর কিন্তু নির্ভর করছে। তাই শ্রেণীকক্ষে পাঠদানের সময় প্রথমে বিষয়বস্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ উপস্থাপন করে তারপর কি হচ্ছে সম্পূর্ণভাবে কি উপস্থাপন করতে হবে। কোনো একটা বিষয়বস্তুকে বা কঠিন বিষয়বস্তু কী করতে হবে বা একটা পড়াকে কী করতে হবে, প্রথমে ছোট ছোট অংশে কি ভাগ করে তারপরে কি একবারে আমরা সম্পূর্ণ বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো যে যখন কোনো কিছু শুরু হয়, পড়ানো স্টার্ট হয় বা বাংলা কোনো কিছু পড়া বোঝানো হচ্ছে, অথবা বাংলা তো আমাদের যে কবিতাগুলো রয়েছে যেমন ভাব সম্মেলন রয়েছে, এই পড়াটা বোঝার আগে কিন্তু তার আগে কিছু কথা বলতে হবে, আগে গোটা ঘটনাটা কি কনসেপ্ট তোদেরকে দিতে হবে, তারপরে আমাদের পড়ার টপিকে ঢুকতে হবে, তবেই তোমাদের কি বুঝতে কিন্তু সুবিধা হবে। বা ডাইরেক্ট শুধু আমি ভাব সম্মেলন থেকে শুরু করে দিই একবারে, যে টিচারগুলো ক্লাসে বা স্কুলে বোঝায় তারা কিন্তু তার আগে কী দেয় একটা কনসেপ্ট দেয় কিন্তু, ঠিক আছে, একটা 2-3 লাইনের বা কিছু বোঝায় দেয়, বোঝা দিয়ে কিন্তু তারা কিন্তু কী করে সারাংশটা বোঝায় দিয়ে তারপর তারা কিন্তু মূল টপিকে কিন্তু প্রবেশ করে। তো সেটাই বলছে এখানে যে প্রথমে এই শ্রেণীকক্ষে অর্থাৎ একটা ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে যখন পাঠদানের সময় বা যখন শিক্ষা চলছে আমাদের মধ্যে, প্রথমে কী করছে এই বিষয়বস্তু কী করা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কি ভাগ করে সমাধান করা, তারপরে কী করছে সম্পূর্ণভাবে প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র আগে ভাগে ভাগ করে তারপর সমগ্রটা কী করলো সমগ্রভাবে কি উপস্থাপন করতে হবে, তবেই শিক্ষার্থীর মধ্যে কি সেই সমগ্রতা সম্পর্কে কি উপলব্ধি করতে পারবে এবং শিক্ষণ অনেক বেশি যথার্থ বা পরিপূর্ণ হয়ে উঠবে একটা শিশুর ব্যাপারের মধ্যে। এই প্রশ্ন আসবে তো তোদের 5 নম্বরের প্রশ্নটা আসতে পারে যে গেস্টাল তত্ত্ব বলতে কী বোঝো বা কাকে বলো, যে এই শিক্ষাক্ষেত্রে এই যে গেস্টাল স্কুলের কি ভূমিকা রয়েছে, এটা 5 মার্কের জন্য আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে। 1+4 আসতে পারে বা 2+3 আসতে পারে, তোমরা জানো এই তো থেকে আমাদের 5 মার্কে টোটাল থাকবে আমাদের 7 মার্ক, তার মধ্যে একটা থাকবে MCQ আর একটা থাকবে আমাদের বড় প্রশ্ন, এই হচ্ছে 7 নাম্বার, ঠিক আছে। এবার বলছে সক্রিয়তা, কি বলছে সক্রিয়তা মানে কি অ্যাক্টিভনেস, যেটা বলি যে শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে শিক্ষার্থীকে সক্রিয় করে তুলতে পারলে শিক্ষণের প্রতি পেশনা আগ্রহ সৃষ্টি হবে, তাই শিক্ষার্থীকে সক্রিয় করে তুলতে হবে। তাহলে এই যে সক্রিয়তা কি বলছে বা অ্যাক্টিভনেসটা কি বলছে, যে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে শিক্ষার্থী কি করতে হবে আগে সক্রিয় করে তুলতে হবে। আমি যে পড়াচ্ছি তার আগে তোমাদেরকে কিছু কারণ বলতে হবে যে পড়লে কি হবে আর না পড়লে কি হবে, বা টপিকটা তোমাদের পরীক্ষায় আসবে 100%, তেমন তো ভালো করে বুঝতে হবে, তারপর তোদের মনোযোগটা সেই দিকে যাবে যে না টপিক দাদা বলছে এটা পরীক্ষায় আসতে পারে, ইম্পর্টেন্ট দিচ্ছে, আমাদেরকে পড়তে হবে। তো সেটাই বলছে এখানে যে আগে শিক্ষার্থীকে সেই পাঠদানের সেই উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে কি প্রথমে শিক্ষার্থীকে সক্রিয় করে তুলতে হবে, অ্যাক্টিভনেস করে তুলতে হবে, পারলেই শিক্ষণের পেশনা আগ্রহ সৃষ্টি হবে। যদি অ্যাক্টিভনেস করা যায় তবে একটা শিক্ষার্থী কী হবে পেশনা মোটিভেশন বা আগ্রহ ইন্টারেস্ট সৃষ্টি হবে, তাই শিক্ষার্থীকে সক্রিয় করে তুলতে হবে। এবার বলছে সম্পর্ক স্থাপন, বলছে 3 নম্বরে বলছে সম্পর্ক স্থাপন, বলছে সমস্যামূলক পরিস্থিতিতে অংশগুলির মধ্যে যথার্থ সম্পর্ক গড়ে তুলতে হবে,
তবেই একটা ব্যক্তির মধ্যে অন্তর্দৃষ্টি ঘটবে। তাই শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষণীয় সমস্যাগুলি এমনভাবে উপস্থাপন করবেন যাতে শিক্ষার্থী নিজেরাই বিষয়টি বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে। কি বলছে যে এই যে সম্পর্ক স্থাপন, এই সমস্যা কি বলছে যে যখন সমস্যামূলক পরিস্থিতি আসবে তখন কি করবে শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষণীয় যে সমস্যাগুলি, তো শিক্ষণ বিষয়ে যে সমস্যাগুলি চলাকালীন কোনো একটা অঙ্ক পারা যাচ্ছে না, ঠিক আছে, বা কোনো একটা ইংলিশ ওয়ার্ড পাওয়া যাচ্ছে না, এই যে সমস্যাগুলো শ্রেণীকক্ষে হচ্ছে, এই শিক্ষণীয় সমস্যাগুলি এমনভাবে উপস্থাপন করবেন যাতে শিক্ষার্থী কি নিজেরাই বিষয়টি বিভিন্ন অংশের মধ্যে কি সম্পর্ক স্থাপন করতে পারে। ঠিক আছে, তো শ্রেণীকক্ষের সমস্যাটা এমনভাবে সমস্যাটা করবেন যাতে কি করবেন একটা শিক্ষার্থী তার শিক্ষক শ্রেণীকক্ষে কি শিক্ষক হিসেবে সমস্যা এমনভাবে উপস্থাপন করবেন তার সমস্যাগুলোকে যাতে শিক্ষার্থীরা নিজেরাই কি সেই বিষয়টি বিভিন্ন বিভিন্ন অংশের সঙ্গে কি সম্পর্ক স্থাপন করতে। একটা সরল অঙ্ক দেওয়া হলো ক্লাস 10-এ, সেই অঙ্কটা করা আছে আমার কোথায়, ক্লাস 5-এ করানো আছে সেই অঙ্কটা। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি সেই অঙ্কটা করতে দিলাম, তোমরা কিন্তু করতে কিন্তু পারছো। তোমাকে কী করতে হবে, তাহলে আগে তোমাকে যেতে হবে যে না আমি তো ক্লাস 5-এও সেই অঙ্কগুলো করেছিলাম, সেই অঙ্কের সূত্রটা কি আমাকে কি দেখতে হবে, তারপরে আমি কি সেই সমস্যাটা কি সমাধান করতে পারবো। সেই কথাটা এখানে বলেছে যে এমন শিক্ষার্থী শ্রেণীকে উপস্থাপন করে শিক্ষক মহাশয়কে এমন শ্রেণীকক্ষে শিক্ষার্থীর মধ্যে সমস্যাগুলোকে উপস্থাপিত করতে যাতে শিক্ষার্থীরা নিজেরাই বিশ্বের বিভিন্ন অংশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন। এবার যে সংগঠিত কার্যাবলী বলছে শিক্ষার্থীর শিক্ষণের যে প্রক্রিয়াকে উন্নত করে তুলতে শিক্ষক শিক্ষার্থীদের সংগঠিতভাবে কি কাজ করতে হবে, অর্থাৎ সুসংগঠিত কার্যাবলী শিক্ষণকে উন্নত করে তুলবে। বলছে এই সংগঠিত কার্যাবলী মানে আমরা জানি, ঠিক আছে, সংগঠিত কার্যাবলী শিক্ষার্থীর শিক্ষণের যে প্রক্রিয়াকে তার শিক্ষণের মানটাকে আরও উন্নত করে তুলতে শিক্ষক শিক্ষার্থীদের এই সংগঠিতভাবে কাজ করতে হবে, মানে কি একবদ্ধ হবে বা জোটবদ্ধ হবে। বিভিন্ন ধরনের হাতের কাজ রয়েছে, বিভিন্ন রকম জিনিসপত্র বানানো যেমন হাতের কাজ, ঠিক আছে, খেলাধুলা রয়েছে, সেই কাজগুলো ছবি আঁকা রয়েছে, গান নাচ আবৃত্তি, সেগুলো কাজ করতে হবে। অর্থাৎ সুসংগঠিত কার্যাবলী শিক্ষার্থীর শিক্ষণকে আরও কিন্তু উন্নত করতে পারে, শিক্ষণের মানটাকে আরও বাড়ি তুলতে পারে। ঠিক আছে, যদি এই ক্লাসের মাঝখানে যদি এরকম পড়া যায়, ঠিক আছে, এটা তাদের মোটিভেশনটাকে কি বাড়ি তুলতে পারে। তো দেখবি 6 পিরিয়ডে মনে হয় আমাদের বিভিন্ন রকম ব্যায়াম শেখানো হয়, হাতের কাজ করানো হয়, ঠিক আছে, এই সমস্ত কার্যাবলীর মাধ্যমে কি হচ্ছে শিক্ষার্থীর যে শিক্ষণটাকে আরও কি অনেক শিক্ষণের মানটাকে অনেক বেশি কিন্তু বাড়ি তোলা কিন্তু সম্ভব হচ্ছে। এবার 6 নম্বর পয়েন্ট আমরা কী পাচ্ছি যে শিক্ষায় গেস্টাল এই যে স্কুলের মতো অবদানে বলছে অন্তঃবিভাগীয় পদ্ধতির প্রয়োজনীয়তা। বলছে গেস্টাল মনোবিজ্ঞানীগণ শিক্ষাগত সমস্যাগুলির জন্য এই অন্তঃবিভাগীয় পদ্ধতির প্রয়োজনীয়তার কথা বলেছেন। আর এই পদ্ধতির মাধ্যমে শিক্ষাগত সমস্যার সমাধান সহজ কিন্তু করা হচ্ছে। অন্তঃবিভাগ মানে ভেতরে সে অন্তঃপদের প্রয়োজনীয় সমস্যা বলছে যে গেস্টাল মনোবিজ্ঞান শিক্ষাগত যে সমস্যাগুলির জন্য আমাদের যে শিক্ষাগত যে সমস্ত প্রবলেম বা সমস্যাগুলি হয় সেই অন্তঃবিভাগও সেই পদ্ধতির সেই পর্যন্ত কথা বলেছেন। আর এই পদ্ধতির সাহায্যে শিক্ষাগত সমস্যার সমাধান করা কিন্তু সম্ভব হচ্ছে। শিক্ষার্থীর চাহিদা এবং উদ্দেশ্যকে গুরুত্ব প্রদান, শিক্ষার্থীর চাহিদা এবং উদ্দেশ্যকে গুরুত্ব প্রদান অর্থাৎ বলছে যে কোনো ধরনের শিক্ষার ক্ষেত্রে এই গেস্টালবাদীরা শিক্ষার্থীর চাহিদা এবং উদ্দেশ্যের উপর গুরুত্ব দিয়েছেন। শিক্ষার্থীর চাহিদা এবং উদ্দেশ্যকে গুরুত্ব দিয়েই শিক্ষার ব্যবস্থা করতে পারলে শিক্ষার্থীরা কি শিক্ষার প্রতি অনেক বেশি আগ্রহী হবে। কি বলছে শিক্ষার্থীর চাহিদা এবং উদ্দেশ্যকে গুরুত্ব প্রদান অর্থাৎ শিক্ষার্থীর চাহিদা, তার সামর্থ্য, তার ক্যাপাবিলিটি, তার সামর্থ্য, চাহিদা প্রভৃতিকে গুরুত্ব দিয়ে কিন্তু কি করতে হবে, এই যে শিক্ষার্থীর চাহিদা উদ্দেশ্যের উপর গুরুত্ব দিয়ে কিন্তু শিক্ষার্থীর চাহিদা গুরুত্ব দিয়ে কী করতে হবে শিক্ষার ব্যবস্থা করতে পারলে তবে শিক্ষার প্রতি অনেক বেশি কি শিক্ষার্থীরা আগ্রহী হয়ে উঠবে। ঠিক আছে, ওই শিক্ষার্থী যা চাচ্ছে, যে পদ্ধতি তারা পড়তে চাচ্ছে, কেউ গল্প বলা মেথডে আছে, কেউ থিওরিক্যাল রিডিং পড়াচ্ছে, ঠিক আছে, তো এই যে পদ্ধতিগুলোর নাম রয়েছে এই পদ্ধতি যেটা চাচ্ছে শিক্ষার্থী ক্লাসরুমে সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু তাদেরকে কি পড়ার ব্যবস্থা করতে হবে। তবেই একটা শিক্ষার্থী তার শিক্ষার যে মানটাকে কি তাদের শিক্ষার প্রতি অনেক বেশি তাদেরকে আকৃষ্ট করে তোলা বা তাদের শিক্ষণের মানটাকে আরও বাড়ি করে তোলা সম্ভব। তাই এবার আনোয়ার কি বলছে পেশার উপর গুরুত্ব প্রদান বলছে, পেশার উপর গুরুত্ব প্রদান করতে মানে মোটিভেশনের উপর গুরুত্ব প্রদান করতে বলছে। যে কোনো ধরনের শিক্ষার ক্ষেত্রে পেশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের শিক্ষার ক্ষেত্রে তুমি যে কোনো শিক্ষা অর্জন করে তোমার মধ্যে কি একটা মোটিভেশন দরকার, সেই শক্তিটা দরকার, সেই উদ্যমটা দরকার যে না আমি পারবো, আমাকে
পারতে হবে। এই যে পারবো কথা তোমাকে কিন্তু অনেক দূর নিয়ে যেতে কিন্তু সহায়তা করবে বা সাহায্য করবে। ঠিক আছে, তো সেটাই বলছি এখানে, যে কোনো ধরনের শিক্ষাক্ষেত্রে তুমি যে কোনো সাইকেল চালাও, বাইক চালাও, ট্রেন চালাও, প্রত্যেকটা জায়গা বা শিক্ষা অর্জন করো, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এই যে মোটিভেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই গেস্টার বাজারের শিশুর শিক্ষণের জন্য তাদের এই পেছনের উপর গুরুত্ব প্রদানের কোথাও তারা বলেছেন যে না, অবশ্যই একটা শিশুর মধ্যে কি সে মোটিভেশন প্রদান করা উচিত, যাতে তারা কি মোটিভেশন সহকারে কোনো বিষয়বস্তু বা শিক্ষণের যে কাজকর্মগুলো রয়েছে বা যে কোনো শিক্ষাক্ষেত্রে আমাদের মোটিভেশন কিন্তু খুবই দরকার। ঠিক আছে, তো সেটাই বলছি। এবার বলছে বৈজ্ঞানিক এবং প্রগতিশীল পদ্ধতি প্রদান। বলছে গেস্টারবাদীরা উদ্দীপক এবং প্রতিক্রিয়া যে যান্ত্রিক প্রক্রিয়ার পরিবর্তে একটি বুদ্ধিমান কাজের উপর গুরুত্ব দিয়েছেন। তারা শিক্ষার্থীদের এই জ্ঞানী ও ক্ষমতার উপর ভিত্তি করে সমস্যা সমাধানে একটি বৈজ্ঞানিক প্রগতিশীল পদ্ধতি প্রদান করেছেন। বৈজ্ঞানিক এবং প্রগতিশীল পদ্ধতির কথা বলেছেন, যার মাধ্যমে একটা শিক্ষার্থী যে জ্ঞানেন্দ্রীয় যে ক্ষমতার উপর ভিত্তি করে বিভিন্ন রকম সমস্যা এবং বৈজ্ঞানিক এবং প্রগতিশীল পদ্ধতিও প্রদান করেছেন তারা। গেস্টাল এবার শিক্ষা গেস্টাল স্কুলের যে অবদানগুলোর মধ্যে রয়েছে, 9 নম্বরে রয়েছে পাঠ্যক্রমের ঐক্য এবং সমন্বয়ের প্রতিফলন। বলছে গেস্টালবাদীরা পাঠ্যক্রম এবং সংগঠন নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন বিষয় বা ক্রিয়াকলাপ এমনভাবে তৈরি করার কথা বলেছেন যে পাঠ্যক্রমের বিষয়বস্তুর মধ্যে একটা ঐক্য বা সমন্বয় কি প্রতিফলিত হয়। বলছে পাঠ্যক্রমের বিষয়বস্তু এমনভাবে তৈরি করতে হবে, সেই পাঠ্যক্রমে বিভিন্ন রকম কি খেলাধুলা, নাচ গানও রাখতে হবে, মানে সমস্ত বিষয় কি করতে হবে, রাখতে হবে, সমন্বয় সাধন করতে হবে। ঠিক আছে, এই কথা কে বলেছেন? গেস্টালবাদী বলেছেন। তারা বলেছেন যে বিভিন্ন যে এই যে বিষয় ক্রিয়াকলাপ এমন তৈরি করার কথা বলেছেন যাতে পাঠ্যক্রমের বিষয়বস্তুর যে ঐক্য এবং সমন্বয় গঠিত হতে পারে, যাতে সমস্ত কিছু একটা পাঠ্যক্রম পড়ে শিক্ষার্থী ভবিষ্যৎ জীবনে তারা অনেক সমস্যা কি সমাধান করতে পারে। তার জন্য এই সমন্বয় বিভিন্ন বিষয় তার মধ্যে কি দেওয়ার কথা বলেছেন। ঠিক আছে, এবার হচ্ছে বিষয়বস্তু ধারাবাহিকভাবে উপস্থাপন। বলছে কোনো একটা বিষয়বস্তুকে ধারাবাহিকভাবে কি উপস্থাপন। বলছে গেস্টালবাদীরা শিশুর শিক্ষণের জন্য শিক্ষণীয় বিষয়বস্তু কি ধারাবাহিকভাবে উপস্থাপনের উপর গুরুত্ব প্রদান করেছেন। ফলে শিক্ষার্থী বিষয়বস্তু যেমন সহজ উপলব্ধি করতে পারবে, তেমনি তাদের মধ্যে অন্তর্দৃষ্টি জাগ্রত হবে। এখন কি বলছে প্রয়োজনীয় পরিবেশ রচনা। বলছে গেস্টালবাদীরা শিশুর শিক্ষণের জন্য প্রয়োজনীয় একটা পরিবেশ রচনার কথা বলেছেন, কারণ শিক্ষার্থী শিক্ষণের জন্য শিক্ষণ যদি প্রয়োজনীয় পরিবেশ রচনা করেন তবেই তারা শিক্ষণে আগ্রহী হবে। বলছে এই পড়াশোনা করার জন্য শিক্ষার্থী একটা পড়াশোনা করার জন্য বা শিক্ষণটাকে মানটাকে আরও বাড়িয়ে তোলার জন্য কী করতে হবে, একটা প্রয়োজনীয় কি ভালো সুস্বাস্থ্যকর বা আদর্শ পরিবেশ কিন্তু রচনা করা দরকার। যদি আদর্শ পরিবেশ না থাকে তাহলে সেখানে জায়গায় কিন্তু ভালো করে পড়াশোনা কিন্তু শিক্ষার মানটাকে কিন্তু বাড়িয়ে তোলা যাবে না। ঠিক আছে, কারণ আমরা কখনোই হাইরোডে ন্যাশনাল এই যে 31 জাতীয় সড়কে আমরা কখনোই কিন্তু রাস্তার ধারে বসে পড়াশোনা করতে পারবো না। আমরা কি পারবো রেল লাইনের মাঝখানে বসে পড়াশোনা করতে? কখনোই পারবো না। কেন পারবো না? কারণ সেখানে ট্রেন যাবে। রাস্তা আমরা পড়াশোনা করবো না, কারণ সেখানে কি গাড়ি যানবাহন চলাচল করবে। তাহলে এই পড়াশোনা করার জন্য কিন্তু আমাদের একটা শান্ত সুষ্ঠু জায়গা কিন্তু প্রয়োজন, যে জায়গায় কথা বেশি হচ্ছে না, যেখানে আমরা সুস্থভাবে কি করতে পারছি। এই যে এখানে আমরা সুন্দরভাবে কি পড়াশোনা করতে পারছি, কোনো কিছু কি আমরা আওয়াজ আসছে না বাইরের থেকে। তো এরকম একটা পড়াশোনার জন্য কিন্তু একটা সুন্দর সৃষ্ট এর প্রয়োজন, তবেই কি হবে একটা শিক্ষার্থী অনেক বেশি আগ্রহী হয়ে উঠবে। সুতরাং শিক্ষার্থীকে সক্রিয় বা আগ্রহী করে তুলতে পারলে তার শিক্ষণ সম্ভব হবে। বলছে শিক্ষার্থীকে যত পরিমাণ আমরা অ্যাক্টিভ করতে পারবো, যত পরিমাণ তাকে আমরা আগ্রহী করে তুলতে পারবো, তত কি শিক্ষণ অনেক বেশি কি সম্ভব হবে। তাই শিক্ষক এমনভাবে বিষয়বস্তু উপস্থাপন করবেন যেটি আয়ত্ত না করা পর্যন্ত শিক্ষার্থীর অস্বস্তি অনুভব করে। তো শিক্ষার্থী এমনভাবে ক্লাসে কথাগুলো বলবেন, ঠিক আছে, যাতে শিক্ষার্থী কি সে আপনা আপনি কিন্তু সে কিন্তু পড়ার ইচ্ছার প্রতি কি একটা তার অনুভব জাগ্রত হয়েছে। স্যার তারপরের টপিকটা আজকেই বোঝাই দেন। অনেক স্টুডেন্ট আছে কিন্তু যারা একবার পড়াতে মন দিয়েছে বা কথাগুলো যাদের ভালো লাগে, তারা কিন্তু অন্য বিষয় জানতে চায়, যে ওই পড়াটা মনে হয় আরও কি ইন্টারেস্টেড। ঠিক আছে, তো সেই কথাটা বলছে এখানে যে শিক্ষার্থীর শক্তি আগ্রহ করে তুলতে পারলেই শিক্ষণ সম্ভব হবে। তাই শিক্ষক এমনভাবে বিষয়বস্তু উপস্থাপন করবেন, ঠিক আছে, যাতে শিক্ষার্থী সেই বিষয়বস্তু কমপ্লিট না হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়। তবেই তারা নিজেদের প্রয়োজনীয় সমস্যার সমাধানে আগ্রহী হয়ে উঠবে। সেই সমস্যার সমাধান যখন একটা শিক্ষক মহাশয় করছে, কীভাবে করছে সেটা দেখে শিক্ষার্থী জীবনে সেই সমস্যাগুলো আসে, সে কিন্তু সেই সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং বিভিন্ন বিষয়ে শিক্ষার প্রতি সক্রিয় থেকে অনেক বেশি কি বৃদ্ধি পাবে। তাই শিক্ষাদানের সময় প্রত্যেক শিক্ষককে এমন ব্যাপারে কি সক্রিয় থাকতে হবে। অর্থাৎ শিক্ষক হচ্ছে যে পরিমাণ
সমস্যা যেভাবেই সমস্যার সমাধান করছে, যেমন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেখানে কি করছে, সেখানে শিক্ষক এবং শিক্ষার্থী কি উভয় কিন্তু সেখানে কি অংশগ্রহণ করছে। এবার শিক্ষক মহাশয় কীভাবে সেই সমস্যার সমাধান করছে, কাজকর্মগুলো কীভাবে সমাধান করছে, সেইভাবেই সেগুলো দেখতে দেখে একটা শিক্ষার্থী কিন্তু সে কি সেই চাপটা নিতে পারবে বা কী করে সমস্যার সমাধান করছে, সেই কিন্তু তার জীবনে পরবর্তীকালে সেই সমস্যাগুলো সেভাবে কিন্তু সমাধান করার কিন্তু চেষ্টা করবে। তাহলে আজকে যে আমরা আলোচনা করলাম যে দ্বিতীয় অধ্যায় শিক্ষা মনোবিদ্যার যে চিন্তাধারা থেকে, অর্থাৎ স্কুল অফ এডুকেশন সাইকোলজি, সেখানে গেস্টাল স্কুল সম্পর্কে আলোচনা করলাম। এর আগের ক্লাসে আমরা আচরণবাদ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাস এখানে সমাপ্ত হচ্ছে। তোমরা প্রত্যেকে এই আজকের ক্লাসটিও প্রত্যেকটা বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করে দাও, তারা যাতে ক্লাসটি দেখে উপকৃত হতে পারে এবং ভালোভাবে বুঝতে পারে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত করলাম। দেখা হচ্ছে একটি পরবর্তী নেক্সট অন্য ভিডিওতে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।